এমন এমন ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, এমন কোশ্চেন যেগুলো তোমরা প্র্যাকটিস করলে কিন্তু একেবারে 100% পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমাদের বর্ণালী ম্যাম কিন্তু চলে এসেছে, ঠিক যেমনটা কথা ছিল। তো ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আর ভীষণই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। টিকাকরণ পর্যন্ত পড়লাম, আশা করি এই পুরো বিষয়টা তোমরা বেশ এনজয় করেছো, ভালো লেগেছে। শুধুমাত্র এসওই বাংলায় কমপ্লিটলি ফ্রিতে ইউটিউবে তোমাদের জন্য ফুল কন্টেন্ট কিন্তু প্রোভাইড করছে, যেখান থেকে তোমরা একদম পরীক্ষায় 100-এ 100 পেতে পারো, এইটুকু গ্যারান্টি থাকছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। তোমাদের বর্ণালী ম্যাম কিন্তু চলে এসেছে, ঠিক যেমনটা কথা ছিল। তোমাদের সেকেন্ড সামেটিভ শেষ এবং সেকেন্ড সামেটিভের পরে তোমাদের ফাইনাল এক্সামের জন্য কিন্তু আবারও তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আমরা ঠিক সময় মতন হাজির হয়ে যাব। তো আজকে তোমাদের ক্লাস 9-এর প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, জীববিদ্যা ও মানব কল্যাণ। দেখো, এর আগের যে চ্যাপ্টারগুলো ছিল আমরা সেকেন্ড সামেটিভের আগে কিন্তু পুরোটাই কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা যারা দেখেছো তারা তো জানোই, যারা যারা দেখোনি তারাও গিয়ে চেক করে নিতে পারো চ্যানেলে গিয়ে, যে সেখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও এবং তাদের সাথে ইম্পর্টেন্ট কোশ্চেন সেই সমস্ত কিছু কিন্তু আমরা দিয়েছিলাম এবং লাস্টে সাজেশনও কিন্তু আমরা প্রোভাইড করেছিলাম। তো ঠিক সেভাবেই কিন্তু আবারও আমাদের এই সিরিজটা চলবে, যে তোমাদের যে কটা চ্যাপ্টার বাকি রয়েছে সেই সমস্ত চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করিয়ে দেবো। এবং কমপ্লিট করে দেওয়ার পর সেপ্টেম্বর থেকে কিন্তু চলে আসছে তোমাদের জন্য কিউএনএ সিরিজ, মানে কোশ্চেন প্র্যাকটিস সিরিজ। তো সেখানে কিন্তু এমন এমন ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, এমন কোশ্চেন যেগুলো তোমরা প্র্যাকটিস করলে কিন্তু একেবারে 100% পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো প্রত্যেককে তো অবশ্যই ক্লাসগুলো দেখতে হবে, তাই তো? আর কোশ্চেন প্র্যাকটিস করার আগে আমাদের কনসেপ্টে তো জোর দিতে হবে, তার জন্য কনসেপ্টগুলো ভালো করে আমাদের ক্লিয়ার করতে হবে। তো অনেকেই তোমরা কমেন্ট করছিলে যে ম্যাম আমাদের এই জীববিদ্যা মানব কল্যাণ চ্যাপ্টারটি দিন, তো আমি তো নিয়ে চলে এসেছি। তো চলো, আজকে আমরা এর বেশ কিছুটা পার্ট আজকে আমরা ক্লিয়ার করব। তো ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আর ভীষণই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, খুব ভালোভাবে বুঝবে। আর যেভাবে আমি বলবো আশা করি তোমাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা হবে না এবং কমপ্লিট কনসেপ্ট এখানে একেবারেই কমপ্লিট হয়ে যাবে। চলো, তো জীববিদ্যা ও মানব কল্যাণ, এখানে আমরা মেনলি এই চ্যাপ্টারে কি পড়তে চলেছি? অনাক্রম্যতা বা ইমিউনিটি সম্পর্কে পড়তে চলেছি। দেখো, আমরা যে সমস্ত মানুষরা রয়েছি, আমরা প্রায়ই কিছুদিন পর পর অসুস্থ হই, কোনো না কোনো কারণে অসুস্থ হই। কারোর ঠান্ডা লাগতে পারে, কারোর জ্বর আসতে পারে, বা এছাড়াও ছোট ছোট রোগ তো রয়েছেই, এমন বেশ কিছু বড় বড় রোগও কিন্তু রয়েছে, যেগুলো হলে মানুষ অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। তো এই রোগের বিরুদ্ধে লড়ার জন্য আমাদের বডিতে কিন্তু একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেমটাকে আমরা বলি অনাক্রম্য তন্ত্র বা ইমিউনিটি। ঠিক আছে? ধরো একটা বাড়ি রয়েছে, সাপোজ ধরো না একটা বাড়ি, একটা বিশাল বড় বাড়ি, সেই বাড়িতে বেশ কিছু মানুষজন রয়েছে। তো বাড়িটার বাইরে পাঁচিল দেওয়া রয়েছে এবং পাঁচিলের বাইরে বসানো আছে একজন সিকিউরিটি গার্ডকে। তো সিকিউরিটি গার্ডের কাজ কি? সিকিউরিটি গার্ডের কাজ হচ্ছে সেই বাড়িটাকে সুরক্ষিত রাখা, বা বাইরে থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেই জিনিসটা দেখা। তো যদি এখন চোর আসে চুরি করতে, তাহলে কি হবে? যদি চোর আসে চুরি করতে, সিকিউরিটি গার্ড কি ঢুকতে দেবে চোরকে? চোর হয়তো জানেই না যে ভেতরে সিকিউরিটি গার্ড রয়েছে বা ওখানে পাহারা দিচ্ছে। তো চোর আসলো, সিকিউরিটি গার্ড অমনি কি করছে? তাকে কিন্তু মারধর করবে বা যাই হোক, চোর ধরা পড়লে কি হয় সেটা তোমরা খুব ভালো করেই জানো। তো এখানেও কিন্তু আমাদের বডিতে দেখতেই পাচ্ছ, এইগুলো ধরো ভাইরাস বা কোনো অ্যান্টিজেন। অ্যান্টিজেন কি ম্যাম? তিনটে জিনিস আমাদের জানতে হবে। দেখো, এক হচ্ছে অ্যান্টিজেন, আর এক জানতে হবে অ্যান্টিবডি। অ্যান্টিজেন হচ্ছে সেই চোর যে বাড়িতে ঢুকে লুটপাট করার চেষ্টা করবে। তো অ্যান্টিজেন কি? সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, যে কোনো জীবাণু হতে পারে, যে কোনো না কোনো সজীব দেহে বা জীবদেহে প্রবেশ করে তার দেহ থেকে পুষ্টি নেবে এবং তার দেহের ক্ষতি সাধন করবে। এই রকম ক্ষতিকারক বস্তুকে আমরা বলে থাকি অ্যান্টিজেন। কিন্তু সে তো জানে না, চোর তো জানে না যে আমাদের বডির মধ্যেও সিকিউরিটি গার্ড রয়েছে, তাই না? আমাদের বডির মধ্যে কি রয়েছে? অ্যান্টিবডি রয়েছে। আর এই অ্যান্টিবডি সবসময় অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু লড়াই করে। তো অ্যান্টিজেন যখনই আমাদের বডিতে প্রবেশ করবে, আমাদের অ্যান্টিবডি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং আরও নতুন নতুন অ্যান্টিবডি তৈরি হবে, যার ফলে ওই অ্যান্টিজেনটাকে মেরে ফেলবে বা ধ্বংস করে ফেলবে। তো এভাবে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বডির ইমিউন সিস্টেম বা অনাক্রম্য তন্ত্র জেগে ওঠে।
তাহলে আমাদের বা অনাক্রম্যতার ধারণা বলতে কি বোঝায়? এই যে বলা হয়েছে অনাক্রম্যতার ধারণা, তাহলে এক কথায় আমরা এটুকুই বলবো যে কোনো জীবদেহে বাইরে থেকে যদি কোনো বিজাতীয় বস্তু বলতে কি বোঝায়? যেটা বাহ্যিক কোনো বস্তু, মানে আমার বডির অন্তর্গত কোনো বস্তু নয়, বাহ্যিক কোনো বস্তু যদি কোনো জীবদেহে প্রবেশ করে, তার বিরুদ্ধে সেই বডিতে একটা বস্তু তৈরি হয় যার নাম হচ্ছে অ্যান্টিবডি, এবং অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনকে ধ্বংস করে রোগ থেকে মুক্তি করে। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের যদি ইমিউনিটি থাকে তাহলে আমরা অসুস্থ হই কেন? আমাদের বডি যদি সবসময় অ্যান্টিবডি তৈরি করে তাহলে আমরা কেন অসুস্থ হই? দেখো, সবসময় সমস্ত অ্যান্টিবডি কিন্তু যে ঠিকঠাক কাজ করতে পারে, ধরো আমি যদি বলি চোরের সিকিউরিটি গার্ডের থেকে চোর যদি বেশি শক্তিশালী হয় তাহলে কি করা যাবে? তাহলে সে তো সিকিউরিটি গার্ডকে মেরেই ঘরে ঢুকে চুরি করে নেবে, তাই না? তো এরকম ক্ষেত্রে এমন কিছু কিছু রোগ রয়েছে এবং এমন কিছু কিছু রোগের অ্যান্টিজেন রয়েছে যে অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের অ্যান্টিবডি লড়ার চেষ্টা তো করে কিন্তু পেরে ওঠে না। তখন আমরা সেই রোগ নিয়ে কিন্তু অনেকটাই ভুক্তভোগী হই, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমাদের দেহে রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে সেটাকেই আমরা বলি অনাক্রম্যতা। তাহলে অনাক্রম্যতার সঙ্গে আমরা কি লিখব? যে জীবদেহে বাইরে থেকে কোনো বিজাতীয় বস্তু প্রবেশ করলে জীবদেহে তার বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, তাকে বলা হয় অনাক্রম্যতা। ঠিক আছে? তাহলে অনাক্রম্যতা বা ইমিউনিটি আমরা বুঝতে পারলাম। দেখবে তোমরা অনেকেই তোমাদের বন্ধুদের মধ্যে খুব তাড়াতাড়ি সিজন চেঞ্জ হোক বা কিছুতেই হোক খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে, অনেকবার ঠান্ডা লাগে বা জ্বর হয়, সর্দি কাশিতে ভোগে। তো তাদের ক্ষেত্রে কি ইমিউনিটি পাওয়ারটা কম থাকে, ঠিক আছে? আবার যাদের ইমিউনিটি পাওয়ার বেশি, রোদ ঝড় জল বৃষ্টিতে যতই খেলাধুলা করুক কিছুই হয় না তাদের। তো এরকম দুরকম মানুষই দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো প্রথম নাম্বারটা হচ্ছি আমি। আচ্ছা, যাই হোক, তো ইমিউনিটি এক একজন মানুষের ক্ষেত্রে কিন্তু এক এক রকম হতে পারে, সেটা কম বেশি হতে পারে। তো মোট কথা হচ্ছে আমাদের জীবদেহে একটা লড়াই করার ক্ষমতা, সেটাকেই আমরা বলছি ইমিউনিটি। ওকে, তাহলে ইমিউনিটি জানতে গেলে আমাদের এই যে দুটো জিনিস জানতে হচ্ছে। তাহলে অ্যান্টিজেন সম্পর্কে চলো আমরা ডিটেলে জেনে নিই, মানে চোরের সম্পর্কে আগে আমরা ডিটেল জেনে নিই, তারপরে সিকিউরিটি গার্ডের কাছে আসছি। তো অ্যান্টিজেন যে আছে, অ্যান্টিজেন কি জিনিস? ওই যে বললাম বাহ্যিক যে কোনো বস্তু হতে পারে। আচ্ছা, শুধু কি ভাইরাস ব্যাকটেরিয়া অ্যান্টিজেন? না, কোনো রাসায়নিক বস্তু অ্যান্টিজেন হতে পারে। ধরো সাপোজ তোমার ধুলোবালিতে অ্যালার্জি রয়েছে, ধুলোবালিটাও ধরো তোমার জন্য অ্যান্টিজেন, ঠিক আছে? তো ধরো কোনো খাবারে অনেকের আছে না, ডিম খেলে অ্যালার্জি হয়, চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, তাহলে ওই ডিম চিংড়ি মাছ এটাও কিন্তু একটা অ্যান্টিজেন হয়ে যাচ্ছে। মোট কথা, যে বাহ্যিক বস্তুটার জন্য তোমার দেহে স্বাভাবিক অবস্থা নষ্ট হচ্ছে, তুমি সুস্থ স্বাভাবিক রয়েছো, যে বস্তুটার জন্য তোমার দেহের সুস্থ স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হচ্ছে বা নষ্ট হচ্ছে, তাহলে সেই বস্তুটাকে কিন্তু আমরা অ্যান্টিজেন বলবো। তাহলে অ্যান্টিজেন কোনো রাসায়নিক বস্তু হতে পারে, কোনো খাদ্য বস্তু হতে পারে, ধুলোবালি হতে পারে, গাছের ওই যে ফুলের যে পরাগরেণু হয় না, তো ওই পরাগরেণু বা পোলেন, সেইগুলোতেও কিন্তু অনেকের শ্বাসকষ্ট হয়, ঠিক আছে? তো এগুলোও এক প্রকার অ্যান্টিজেন। আবার ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো তো আছেই, মেইন অ্যান্টিজেন, ঠিক আছে? তাহলে অ্যান্টিজেন কিন্তু যে কোনো হতে পারে। তো এর অ্যান্টিজেন কোথায় তৈরি হয়, দেহের বাইরে না ভেতরে, তার উপর বেস করে কিন্তু অ্যান্টিজেনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন, আর একটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন।
ঠিক আছে, মানে অ্যান্টিজেনটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কোথায়? তোমরা বলবে ম্যাম এক্ষুনি তো আপনি বললেন বাইরে অ্যান্টিজেন থাকে, ভেতরে কি করে আসলো? কিছু কিছু প্রাণী আছে যাদের দেহের ভেতরেই এমন কিছু রাসায়নিক বস্তু তৈরি হয়ে যাচ্ছে যার জন্য তার নিজেরই সমস্যা হচ্ছে। তো এমন কিছু স্তন্যপায়ী প্রাণী রয়েছে যাদের মধ্যে হৃৎপিণ্ড তৈরি হয় কার্ডিওলিপিন, ঠিক আছে, ইঁদুর এদের মধ্যে তৈরি হয়। তো কার্ডিওলিপিন তৈরি হওয়ার ফলে তার কিন্তু শরীরের অনেক সমস্যা দেখতে পাওয়া যায়। তাহলে দেহের ভেতরে যখন অ্যান্টিজেন তৈরি হয় তাহলে সেই ধরনের অ্যান্টিজেনকে আমরা বলবো এন্ডোজেনাস অ্যান্টিজেন। তাহলে এন্ডোজেনাস অ্যান্টিজেন আমরা কাকে বলবো? যখন দেহের অভ্যন্তরে অ্যান্টিজেন উৎপন্ন হয় তখন তাকে এন্ডোজেনাস অ্যান্টিজেন বলে। ঠিক আছে, এন্ডোজেনাস অ্যান্টিজেন বলে। যেমন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে যে কার্ডিওলিপিন ফর্মেশন হচ্ছে, ওই কার্ডিওলিপিন হচ্ছে এক ধরনের এন্ডোজেনাস অ্যান্টিজেন। তাহলে এন্ডোজেনাস অ্যান্টিজেনের একটা এক্সাম্পল আমি লিখে দিই। এক্সাম্পল কি হয়ে যাচ্ছে? কার্ডিওলিপিন। ঠিক আছে, আচ্ছা। আর এক্সোজেনাস অ্যান্টিজেন, দেহের বাইরে যা যা অ্যান্টিজেন রয়েছে যেগুলো বাইরে থেকে দেহের ভেতরে প্রবেশ করে রোগ ঘটায়, সেই ধরনের অ্যান্টিজেনদের বলি আমরা এই এক্সোজেনাস অ্যান্টিজেন। এক্সো কথার অর্থ হচ্ছে বাইরে। তাহলে যে সমস্ত অ্যান্টিজেন বাহ্যিক পরিবেশে তৈরি হয় বা বাহ্যিক পরিবেশ থেকে জীবদেহে প্রবেশ করে, বাহ্যিক পরিবেশ থেকে জীবদেহে প্রবেশ করে তাদের এক্সোজেনাস অ্যান্টিজেন বলা হয়। এক্সোজেনাস অ্যান্টিজেন বলে। তাহলে এর এক্সাম্পল কি হয়ে যাবে? বাইরে তো সবকিছুই রয়েছে, তাহলে এর এক্সাম্পল হয়ে যাবে, আমি একটাই লিখলাম এখানে, ভাইরাস। ভাইরাস, ব্যাকটেরিয়া, পরাগরেণু, ধুলো, বালি সবকিছু হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের দু রকম পড়লাম আমরা, কিসের ভিত্তিতে? অ্যান্টিজেনটা কোথায় তৈরি হচ্ছে তার ভিত্তিতে পড়লাম। একটা এক্সোজেনাস আর একটা এন্ডোজেনাস। ঠিক আছে, এবার এই অ্যান্টিজেন তার আণবিক ভর কত হয়, মানে কত বড় হয়ে থাকে এই অ্যান্টিজেনগুলো, আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না। তো অ্যান্টিজেন সবসময় কি হয়, 10,000-এর নিচে হবে, 10,000-এর নিচে হবে তাদের আণবিক ওজন। এটা এখানে লিখে দিই, অ্যান্টিজেনের আণবিক ওজন কত হয়? ডাল্টন ও তার কম। ঠিক আছে, এর কম হবে, এর বেশি কখনো হবে না। আর আরেক ধরনের অ্যান্টিজেন আছে যারা খুব ক্ষুদ্র, খুব ছোট হয়ে থাকে। ঠিক আছে, মানে মোট কথা এটা কম, আমি কমটা এখানে লিখছি না, 10,000 ডাল্টনটা হচ্ছে নর্মালি অ্যান্টিজেনের আণবিক ওজন। কিন্তু হ্যাপটেন বলে এক ধরনের অ্যান্টিজেন রয়েছে যেগুলো খুব ক্ষুদ্র প্রকৃতির হয়ে থাকে। হ্যাপটেন কি? প্রশ্ন আসতে পারে কিন্তু, হ্যাপটেন কি? এখানে লিখে দিচ্ছি, হ্যাপটেন হচ্ছে ক্ষুদ্র আণবিক ভর সম্পন্ন অ্যান্টিজেন, মানে যেগুলোর ওজন আরো কম হয়। তাহলে এখানে কি লিখবো? ক্ষুদ্র আণবিক ভর বিশিষ্ট অ্যান্টিজেনদেরকে আমরা বলি হ্যাপটেন। এদের আণবিক ভর কত হবে? লেস দেন 1000, মানে 10,000, 10,000-এর কম ডাল্টন হবে। ঠিক আছে, 10, এটা মানে লেস দেন। ঠিক আছে, 10,000-এর কম হচ্ছে এদের আণবিক ওজন, তাই এদেরকে আমরা কি বলছি? হ্যাপটেন অণু।
ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্টিজেন বুঝলাম, অ্যান্টিজেন ক রকমের সেটাও আমরা বুঝলাম। মোট কথা অ্যান্টিজেনের বিষয়ে আমাদের জানা হয়ে গেল। তো এবার আসবো আমরা অ্যান্টিবডি। অ্যান্টিবডি ক ধরনের হয়? তো অ্যান্টিবডি অনেকগুলো টাইপ রয়েছে আমাদের বডিতে। অ্যান্টিবডি ন্যাচারালি দেখতে কেমন? এই দেখো ওয়াই আকৃতি বিশিষ্ট, দেখছো এই স্ট্রাকচারটা? হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যান্টিবডি। এরকম ওয়াই আকৃতির বিশিষ্ট অ্যান্টিবডি হয়ে থাকে এবং অনেকগুলো অ্যান্টিবডি, এই দেখো এগুলো ভাইরাসকে ঘিরে ধরেছে এবং তাদেরকে নষ্ট করে দেবে বা ধ্বংস করে দেবে, এটাই অ্যান্টিবডির কাজ। তো অ্যান্টিবডি কত রকমের হয়ে থাকে? 5 প্রকারের হয়ে থাকে। কি কি আছে অ্যান্টিবডি? IgG, IgA, IgM, IgD আর একটা IgE। সবাই IG লেখা কেন? IG কথার অর্থ কি? IG কথার অর্থ হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। এটা এক ধরনের প্রোটিন, গ্লোবিউলিন প্রোটিনের নাম। তো এই প্রত্যেকটা অ্যান্টিজেনই ওই প্রোটিন ধর্মী হয়ে থাকে। কি নিয়ে তৈরি হয়? প্রোটিন দ্বারা তৈরি হয়। তো এর মধ্যে ম্যাক্সিমাম কোন প্রোটিন দেখতে পাওয়া যায়? ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন দেখতে পাওয়া যায়। বোঝা গেছে? প্রোটিন কি নিয়ে তৈরি হয় বলো তো? প্রোটিনের একদম ক্ষুদ্র একক হচ্ছে কি? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের জিনিসটা আগে ভালো করে একটু বুঝে নাও, না হলে বুঝতে সমস্যা হবে। এটা কি? ধরে নাও এটা একটা অ্যামাইনো অ্যাসিড, খুব ক্ষুদ্র একটা অণু। এই ক্ষুদ্র অণু এরকম একাধিক অ্যামাইনো অ্যাসিড ধরো পরপর জুড়ছে, এগুলো কি? তাহলে অ্যামাইনো অ্যাসিডের একটা চেন বলতে পারি এটাকে আমি। এরকম অ্যামাইনো অ্যাসিডের চেনকে বলা হয় পলিপেপটাইড। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটা ফাঁকা পেজে লিখে দিই, তাহলে তোমাদের এই ক্লাস নোটটা পেলে সুবিধা হবে। দেখো তাহলে প্রোটিন কিভাবে গঠিত হয়? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, কারণ প্রোটিনকে যখন আমরা ভাঙবো সব থেকে ছোট পাবো এই জিনিসটা, মানে একে আর ভাঙতে পারবো না আমরা। তাহলে এটা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড আমি জাস্ট এইভাবেই লিখলাম একটা গোলের মধ্যে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। তো যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর শৃঙ্খলে আবদ্ধ হয়, যুক্ত হয়, তখন এই চেনটাকে আমরা বলি, এটাকে বলি পলিপেপটাইড চেন। পলিপেপটাইড চেন। আর এইরকম পলিপেপটাইড চেন নিজেদের মধ্যে, ধরো এই যে চেনটা রয়েছে, এরা কি হলো? বড় হয়ে নিজেদের মধ্যে এরকম ফোল্ড হয়ে যাবে, মানে পাক খেয়ে যাবে, দিয়ে এরকম একটা গোলাকার স্ট্রাকচার, জিলিপির মতন স্ট্রাকচার তৈরি করবে। এটাকে আমরা কি বলছি? একটা গ্লোবিউলিন প্রোটিন। গ্লোবিউলিন প্রোটিন বা গ্লোবিউলার প্রোটিন বলা হয়। ঠিক আছে, গ্লোবিউলার প্রোটিন। তো গ্লোবিউলিন একটা গ্লোবিউলার প্রোটিনের এক্সাম্পল, তাই আমি গ্লোবিউলিন লিখলাম এখানে। তাহলে মোট কথা ছোট ছোট গ্রুপগুলোকে বলি অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিললে একটা পলিপেপটাইড চেন হয়। পলিপেপটাইড চেন বড় হয়ে নিজেদের মধ্যে ফোল্ড করে একটা প্রোটিন তৈরি করে, যেটাকে বলা হয়, যেটা গুচ্ছাকারে রয়েছে বলে গ্লোবিউলার প্রোটিন বলা হচ্ছে। তো এইরকমই একটা প্রোটিনের উদাহরণ হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন। তাহলে এরকম একটা প্রোটিনের এক্সাম্পল কি? এক্সাম্পল ইমিউনো গ্লোবিউলিন প্রোটিন, কারণ এটা ইমিউনিটিতে সাহায্য করছে। অ্যান্টিবডি কিসে সাহায্য করে? ইমিউনিটি বা অনাক্রাম্যতাতে সাহায্য করে। তাহলে ইমিউনিটিতে সাহায্য করছে, আর এটা এক ধরনের গ্লোবিউলিন প্রোটিন, তাই এদের নাম হয়ে গেল ইমিউনোগ্লোবিউলিন। এবার এই প্রোটিন অনেক রকমের আছে, 5 রকমের আমি বললাম। একটা ইমিউনোগ্লোবিউলিন জি, একটা ইমিউনোগ্লোবিউলিন এ, একটা ই, একটা ডি আর একটা এম। এই 5 টাইপের ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন, মানে 5 প্রকারের অ্যান্টিবডি আমাদের বডিতে প্রেজেন্ট। এই যে চলে এলাম আমাদের অ্যান্টিবডিতে। তো এই 5 প্রকার অ্যান্টিবডি এখানে রয়েছে, ভালো কথা। তো আমাদের প্রত্যেকটা অ্যান্টিবডি সম্পর্কে একটু বলুন ম্যাম। ওকে বলি। তাহলে প্রথম যেটা রয়েছে আইজিজি, এই অ্যান্টিবডিটা আমরা কিন্তু কার থেকে পেয়ে থাকি বলতো? মায়ের থেকে পেয়ে থাকি। মায়ের গর্ভে যখন একটা শিশু জন্ম নিচ্ছে বা শিশুটা যখন মায়ের গর্ভে বড় হয়, তখন মায়ের সাথে শিশুর কানেকশন থাকে প্লাসেন্টার মাধ্যমে। তোমরা তো এগুলো জানো না, তো একটু সহজভাবে বলি।
ধরো মায়ের গর্ভে যে শিশুটা রয়েছে, তাই তো, সেই শিশুটার থেকে একটা দড়ির মতন স্ট্রাকচার তৈরি হয়। কেমন? চলো দেখে নি কেমন। এই যে ধরো এই মায়ের গর্ভে শিশুটা রয়েছে, এটা ধরো, তো এখানে এই অংশটার মধ্যে কি রয়েছে? শিশুটা রয়েছে। এই ধরো, এটা ধরো শিশুরা রয়েছে। তো শিশুর নাভি থেকে এক ধরনের দড়ির মতন স্ট্রাকচার এর বাইরে নির্গত হয়, এবং বাইরে নির্গত হয়ে এখানে একটা থলির মতন অংশ মায়ের বডিতে তৈরি করে, থলির মতন অংশ তৈরি করে। এই থলির মতন অংশে থাকে কি? এই থলির মতন অংশে থাকে ভ্রূণের যে শিরা, যার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়, ঠিক আছে, মানে শিশুটার যে শিরা উপশিরা সেগুলো প্রেজেন্ট থাকে, আর মায়ের যে শিরা উপশিরা সেগুলো এখানে এইভাবে জালকের মতন প্রেজেন্ট থাকে। এটাকে বলা হয় প্লাসেন্টা, ঠিক আছে, এটাকে বলা হয় প্লাসেন্টা বলা হয় এটাকে, প্লাসেন্টা, যার মধ্যে মায়ের রক্তবাহ আর শিশুর রক্তবাহ একসাথে পেঁচিয়ে রয়েছে। তার ফলে কি হয়, মায়ের রক্তের মধ্যে দিয়ে কি যাচ্ছে? আমরা এর আগে রক্ত সংবহন পড়েছি, তো যখন রক্ত সংবহন পড়েছি সেখানে কি দেখেছি, যে আমরা যে খাবারটা খাচ্ছি সে খাবারটা পাকস্থলী ক্ষুদ্রান্তে যাওয়ার পর ক্ষুদ্রান্ত থেকে রক্তবাহে চলে যায়, এবং রক্তবাহের মাধ্যমে সারা দেহে বাহিত হয়ে সব কোষে পৌঁছে যায়। দেখেছি আমরা। আমরা শ্বসন চ্যাপ্টারে কি পড়েছি, আমরা যে শ্বাসবায়ু নিচ্ছি সেটা আমাদের ফুসফুসে যাচ্ছে, এবং ফুসফুসের বায়ুথলির পাশে যে রক্তবাহ রয়েছে তার মধ্যে অক্সিজেন পৌঁছে যাচ্ছে। তাহলে শিশুটা তো আর খাবার খেতে পাচ্ছে না মায়ের পেটে থেকে, তো শিশুটার মধ্যে খাবারের যোগান কোথা থেকে আসছে? মায়ের রক্তবাহ থেকে। কারণ মা যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা কোথায় চলে যাচ্ছে? মায়ের ক্ষুদ্রান্তে চলে যাচ্ছে, সেই ক্ষুদ্রান্ত থেকে মায়ের রক্তবাহে চলে যাচ্ছে, এবং এই রক্তবাহ শিশুর রক্তবাহের সাথে এই যে কানেক্টেড এখানে, তাহলে এই প্লাসেন্টার মাধ্যমে মায়ের যে খাদ্য বা পুষ্টি পদার্থ সেটা শিশুর দেহে আসে, এবং শিশুর দেহে যেসব ক্ষতিকারক বস্তু সেগুলো বাইরে বেরিয়ে যায়। তো মায়ের দেহ থেকে আর কি পাই আমরা? খাদ্য ছাড়া আর কি পাই? আর পাই ইমিউনিটি, মানে অনাক্রম্যতা। এই যে আইজিজি যে অ্যান্টিবডিটা বললাম, ইমিউনোগ্লোবুলিন জি, প্লাসেন্টার থেকে ভ্রূণের মধ্যে আসে, ঠিক আছে। এই অ্যান্টিবডিটা কোথা থেকে আসছে? মায়ের দেহ থেকে আমরা পেয়ে থাকি, যাতে শিশুর কোনো রোগ হলে সেই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা শিশুর দেহেও তৈরি হয়। তাহলে আমরা প্রথম ইমিউনিটি বা রোগের সাথে লড়ার ক্ষমতা কার থেকে পেয়েছি? মায়ের থেকে পেয়েছি। ওই জন্যই বলা হয় পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে মা, কারণ মায়ের থেকে আমরা জন্মের শুরু থেকে লড়াই করার ক্ষমতাটুকু পেয়ে এসেছি, এবং আজীবন কাল কিন্তু মা লড়াই করার ক্ষমতাটা দিয়ে যায়, তাই তো। তাহলে প্লাসেন্টা তোমরা বুঝতে পারলে। আচ্ছা, তাহলে প্লাসেন্টার মাধ্যমে এই আইজিজি অ্যান্টিবডিকে আমরা পেয়ে থাকি। তাহলে কি লিখবো এখানে? এটা একটা কিন্তু আদর্শ অ্যান্টিবডিও বলা হয়, আইজিজি কে একটা আদর্শ অ্যান্টিবডি বলা হয়, এবং এটি প্লাসেন্টার মাধ্যমে মাতৃদেহ থেকে ভ্রূণে আসে এবং ভ্রূণের ইমিউনিটি তৈরি করে। তো যেহেতু মাতৃদেহ থেকে এটা ভ্রূণের মধ্যে আসছে, এটাকে আমরা ম্যাটারনাল অ্যান্টিবডিও বলতে পারি। কি বলবো এটাকে? ম্যাটারনাল, মানে মাতৃদেহ থেকে আগত, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলি? ম্যাটারনাল অ্যান্টিবডি, ম্যাটারনাল অ্যান্টিবডি। বোঝা গেল? আচ্ছা, এরপর চলে আসছি আইজিএ। দেখো নেক্সট আর একটা অ্যান্টিবডি, এটাও আমরা কার থেকে পাবো? মায়ের থেকেই পাবো, ঠিক আছে। তো আইজিএ, ইমিউনোগ্লোবুলিন এ, এই যে অ্যান্টিবডিটা রয়েছে কোথা থেকে পাওয়া যায়? শিশু মাতৃদুগ্ধ পান করে। তো মায়ের দুধে কলোস্ট্রাম, প্রথম যে হলুদ একটা তরল নির্গত হয়, মানে শিশু জন্মানোর সাথে সাথে মায়ের স্তন গ্রন্থি থেকে এক ধরনের হলুদাভ তরল নির্গত হয়, তো সেই তরলটাকে বলা হয় কলোস্ট্রাম। আর ওই কলোস্ট্রামের মধ্যে সবচেয়ে ভরপুর পরিমাণে থাকে আইজিএ অ্যান্টিবডি, যেটা শিশুর রোগ প্রতিরোধের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা কোথায় পাওয়া যায়? মাতৃদুগ্ধে পাওয়া যায়, মাতৃদুগ্ধ থেকে শিশু পেয়ে থাকে। আর কোথায় থাকে আইজিএ? এছাড়াও কিন্তু ঘাম, চোখের জল, এই সমস্ত জায়গাতেও কিন্তু আইজিএ অ্যান্টিবডি থাকে। তাহলে আর কোথায় কোথায় পাওয়া যায় আইজিএ অ্যান্টিবডি?
এছাড়াও ঘাম, অশ্রুগ্রন্থি, ঠিক আছে, লালা রস যেটা, এর মধ্যেও কিন্তু আইজিএ অ্যান্টিবডি থাকে। ঠিক আছে, দেখবে যখন চোখের মধ্যে কিছু ধুলোবালি পড়ে আমাদের চোখ দিয়ে জল বেরোয়। কেন জল বেরোয়? জলটা বেরোনোর এটাই কারণ ওই চোখের জলে লাইসোজাইম বলে একটা এনজাইম থাকে, উৎসেচক, যেটা কোনো ক্ষতিকারক বস্তু থাকলে সেটাকে ধ্বংস করে দেবে। আইজিএ অ্যান্টিবডি থাকছে, অ্যান্টিবডিটা ওই রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করবে। তো আমাদের চোখের জলটা কিন্তু দুর্বলতা নয়, আমাদের চোখের জলটা কি লড়াই করার ক্ষমতা। তো চোখের জলের মধ্যেও কিন্তু এই সমস্ত কিছু রয়েছে। আমাদের মুখবিবরে যে লালারস, সেই লালারসে আমরা ধরো এত খাবার দাবার খাই, সব কি জীবাণুমুক্ত? এই যে তোমরা রাস্তার ধারে লাইন দিয়ে খাচ্ছ ফুচকা, তারপরে বিভিন্ন ফাস্ট ফুড খাচ্ছ, সেগুলো রাস্তায় রান্না করে অনেকক্ষণ রেখে দিয়েছে, ধুলো বালি সব পড়ছে। তো এই সমস্ত খাবারই তো আমরা খাচ্ছি। তো যখন আমরা খাচ্ছি আমাদের লালা রস মিশ্রিত হচ্ছে আগে, তো লালাতেও কিন্তু বেশ লাইসোজাইম এনজাইম থাকে, যেগুলো কিন্তু এগুলোর বিরুদ্ধে লড়াই করে বা এই জীবাণুগুলোকে নষ্ট করে দেয়। ঠিক আছে, মানে আমাদের মধ্যেই ফিল্টার প্রেজেন্ট রয়েছে। আচ্ছা, তো এটা গেল আইজিএ অ্যান্টিবডি। নেক্সট রয়েছে আইজিএম। আইজিএম এটা সবচেয়ে বড় আকৃতির অ্যান্টিবডি। ঠিক আছে, আইজিএমটা কি? সবচেয়ে বড় প্রকৃতির বা বড় আকৃতির লিখি, সবচেয়ে বড় আকৃতির অ্যান্টিবডি এটা। তো এটাও কিন্তু আমাদের রক্তে প্রেজেন্ট থাকে, পেন্টামার হিসেবে আমাদের রক্তে উপস্থিত থাকে। আচ্ছা, এটা গেল। আইজিডি, এইগুলো আমাদের দেহে খুব কম পরিমাণে প্রেজেন্ট থাকবে। এই যে আইজিডি আর আইজিই, এগুলো কি আমাদের দেহে কম পরিমাণে উপস্থিত থাকবে এবং দেহের বিভিন্ন কাজের জন্য এরা লড়াই করে থাকবে। যেমন ইম্পর্টেন্ট হচ্ছে আইজিইটা, আচ্ছা, এটা 0.2% প্রেজেন্ট থাকে আর এটা 0.1% আমাদের দেহে প্রেজেন্ট থাকে। তো এটা তো বিভিন্ন ক্ষেত্রে, ধরো আমাদের লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, তোমরা এক্ষুনি পড়বে একটু পরে যে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আমাদের শ্বেত রক্তকণিকা থেকে তৈরি হয়। তো এই লিম্ফোসাইটের, বি লিম্ফোসাইটের কার্যকারিতার সময় এই আইজিডিটাও কিন্তু ওর সাথে কাজ করে। আর আইজিই কি করছে? যখন আমাদের দেহে অ্যালার্জি তৈরি হয়, এটা কিন্তু অ্যালার্জি সৃষ্টি করে। ঠিক আছে, ধরো তোমার চিংড়ি মাছে অ্যালার্জি, আর তুমি আচ্ছা মতন চিংড়ির মালাইকারি দেখে লোভ সামলাতে পারোনি, খেয়ে নিয়েছো। খাওয়ার পর কি হবে? তোমার দেহে দুটো জিনিস বেড়ে যাবে। একটা হচ্ছে হিস্টামিন প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে, আর এই হিস্টামিন বেড়ে যাওয়ার ফলে আমাদের দেহে আইজিই অ্যান্টিবডির পরিমাণও বাড়তে থাকবে, যেটা 0.1% থাকে, এর তুলনায় বেড়ে যাবে। আর বেড়ে গেলে কি হবে? এবার অ্যালার্জির রিয়াকশন তো অনেক রকমের হতে পারে, বাইরে থেকেও হতে পারে, স্কিনের বিভিন্ন র্যাশ হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, ইন্টারনাল কোনো সমস্যাও হতে পারে, যে ভেতরে যে শ্বাস গ্রন্থি বা ওই যে তোমার গলবিল যে পোর্শনগুলো রয়েছে, এইগুলোর ভেতরের যে গ্ল্যান্ড বা গ্রন্থিগুলো ফুলে যাওয়া, যার ফলে নিঃশ্বাস নিতে অনেকের কষ্ট হয়। ঠিক আছে, এরকম অ্যালার্জিক রিয়াকশনও কিন্তু হয়। তো মোট কথা, অ্যালার্জির টাইমে কি হয়? আইজিই অ্যান্টিবডির পরিমাণ বেড়ে যায়, আর বেড়ে গেলে কিন্তু অ্যালার্জির সৃষ্টি হয়। তো দেখবে যখন অ্যালার্জি টেস্ট করতে যাওয়া হয়, তখন এই আইজিই টেস্ট করা হয় যে তার বডিতে, তার রক্তে কত পরিমাণে আইজিই রয়েছে, তাহলে বোঝা যাবে তার অ্যালার্জি আছে কি নেই। ঠিক আছে, তো এই কটা গেল আমাদের অ্যান্টিবডির প্রকারভেদ। তাহলে আমরা জানলাম যে অ্যান্টিবডি যেটা রোগের বিরুদ্ধে বা অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এই অ্যান্টিবডি কি নিয়ে তৈরি? অ্যান্টিবডি প্রোটিন নিয়ে তৈরি। কি প্রোটিন? ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন নিয়ে তৈরি। এবং অ্যান্টিবডির এই 5টা টাইপ, কোন টাইপটা কোথায় থাকে, কি যেটুকু লিখলাম এটুকু কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আর এদের আণবিক ভর কত হয়? এদের আণবিক ওজন প্রায় 1.5 লক্ষ থেকে 9 লক্ষ ডালটন হয়ে থাকে। মানে এদের আণবিক ভর বুঝতেই পারছো, বড় হয়, বেশি হয়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্টিবডিও হয়ে গেল। তো এবার আমরা একটা আদর্শ অ্যান্টিবডি স্ট্রাকচার দেখি। আদর্শ অ্যান্টিবডি স্ট্রাকচার, ধরো এটা আমি আইজিজি, এই যে আইজিজি অ্যান্টিবডির গঠন বিন্যাস আমি দেখাচ্ছি।
ভালো করে দেখবে। চলো আগেই বলি, কি বলেছি, অ্যান্টিজেন কি নিয়ে তৈরি? অ্যান্টিজেন কি নিয়ে তৈরি? প্রোটিন নিয়ে তৈরি। তার মানে একাধিক অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হবে, তাই তো? একাধিক অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হবে। তো এটা তো এরকম করলে চৌকো হবে না, এটা দিয়ে করা যাবে না। না, এটা দিয়েও করা যাবে না। চলো দাগ টেনেই করি। আচ্ছা, এরকম ওয়াই শেপের হবে। কিভাবে অ্যান্টিবডি আঁকবে সেটাও শিখে নাও তোমরাও, তোমাদের কিন্তু পরীক্ষায় আঁকতে হবে। তো এইভাবে কিন্তু আঁকতে হবে। দেখো অ্যান্টিবডির কটা চেন থাকবে বলো তো? দুটো চেন থাকবে, সরি 4টে চেন থাকবে। তো এই চেনগুলো কিসের? অ্যামাইনো অ্যাসিডের চেন। কিন্তু একটু আগে দেখিয়েছি না, এই দেখো, এই যে অ্যামাইনো অ্যাসিড পরপর পরপর জুড়বে পুঁথির মালার মতন, এবং এটা কি তৈরি হচ্ছে? পেপটাইড চেন। তো আমি এখানে কটা চেন আঁকলাম? এটা একটা পেপটাইড চেন, এটা একটা পেপটাইড চেন। তো এটাকে আমি একটু ভালো করে আঁকি, সুন্দর করে। এটা একটা গেল, এটা কটা চেন আঁকলাম? দুটো চেনকে আঁকলাম, দুটো চেন এঁকেছি। আরো দুটো চেন থাকে, এই দুটো গেল ভারী চেন, আর এই দুটো হবে হালকা চেন। এই দুটো এই কালার দিয়ে আঁকি, হালকা চেন। এটা একটা চেন গেল। ঠিক আছে, এই যে এটা, এটা হয়ে গেল আমাদের অ্যান্টিবডি। এটা হয়ে গেল আমাদের অ্যান্টিবডি। তাহলে এরকম ওয়াই আকৃতি বিশিষ্ট হয়, যদিও এটা সরু মোটা হয়ে গেছে, যাই হোক। তো কটা ভারী চেন বললাম? দুটি ভারী চেন, কারণ এগুলোতে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা বেশি। আর দুটো হালকা চেন রয়েছে, এই অরেঞ্জ কালারের গুলো কি? হালকা চেন। ঠিক আছে, তো এগুলো সবই ওই পরপর পরপর অ্যামাইনো অ্যাসিড যুক্ত রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো 4টে পলিপেপটাইড চেন রয়েছে। তো এই 4টে পলিপেপটাইড চেনের এই যে ভারী চেন, এখানে প্রায় 4000-এর বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে, আর এতে প্রায় 2000 করে অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে। তার এই যে একটার সাথে আর একটা চেন কি দ্বারা যুক্ত? ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত। দুটো করে সালফার থাকে, তাই এটাকে বলা হচ্ছে ডাইসালফাইড বন্ড। তো এখানেও ডাইসালফাইড বন্ড রয়েছে, আমি জাস্ট শর্টে দেখালাম। তো প্রত্যেকটা চেন কি? ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত। আর এদের এই যে পোর্শনটা, এখানটা একটু ডিজাইন করে দিই। ধরো এই যে জায়গাটা, এই যেটুকু রেড কালার দিয়ে দেখালাম, এই অঞ্চলটা কি হয়? এই অঞ্চলটাকে বলা হয় পরিবর্তনশীল অঞ্চল। কেন বলা হয় পরিবর্তনশীল অঞ্চল? এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল, কারণ এই যে অঞ্চলটা, ঠিক এই জায়গাটাই কিন্তু কার সাথে যুক্ত হয় বলতো? অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়। সাপোজ এই যে ধরো এখানে এটা অ্যান্টিজেন, এটা ধরো একটা ভাইরাস, এটা একটা ভাইরাস মানে অ্যান্টিজেন। ভালো কথা, অ্যান্টিজেন। তো অ্যান্টিজেনের একটা সাইট থাকে বা একটা জায়গা থাকে, যে জায়গাটা অ্যান্টিবডির সাথে যুক্ত হয়, সেটাকে বলা হয় কি? এপিটোপ অঞ্চল। ধরো এই যে জায়গাটা, এটাকে আমরা কি বলছি? এপিটোপ অঞ্চল। এপিটোপ কি করে? এপিটোপ অ্যান্টিবডির সাথে যুক্ত হয়, এপিটোপ অঞ্চলটা। আর অ্যান্টিবডি যেটা রয়েছে, আমরা যে অ্যান্টিবডি সম্পর্কে এক্ষুনি পড়লাম, তো এই ধরো অ্যান্টিবডি,
ঠিক আছে, এটা অ্যান্টিবডি। তো ওটা তো এপিটোপ অঞ্চল, তাহলে এপিটোপ অঞ্চলটা যে অঞ্চলের সাথে যুক্ত হচ্ছে, এপিটোপ অঞ্চলটা যে অঞ্চলের সাথে যুক্ত হচ্ছে এই অঞ্চলটাকে বলা হয় প্যারাটোপ অঞ্চল। প্যারাটোপ কার মধ্যে থাকে? প্যারাটোপ থাকে অ্যান্টিবডির মধ্যে। তাহলে এই পরিবর্তনশীল অঞ্চল যেটাকে আমরা বলছি, এই যে পরিবর্তনশীল অঞ্চল, এই অঞ্চলগুলো কি হচ্ছে, কার সাথে যুক্ত হয়? তোমার ভাইরাসের সাথে বা অ্যান্টিজেনের সাথে যুক্ত হচ্ছে। অ্যান্টিজেনের এপিটোপের অঞ্চলের সাথে অ্যান্টিবডির পরিবর্তনশীল অঞ্চলের প্যারাটোপ যুক্ত হয়। তাহলে এপিটোপ প্যারাটোপ যুক্ত হয়। তাহলে এই অংশটাকে আমরা কি বলছি? প্যারাটোপ বলছি। তো এটা এক একটা অ্যান্টিবডিতে এই স্ট্রাকচারটা এক এক রকম, কারণ তোমরা দেখবে এক একটা তালার তো এক এক রকম চাবি হয়। তো সেরকমই এক একটা অ্যান্টিবডির সাথে যে অ্যান্টিজেন যুক্ত হবে তাদের শেপটা এখানে মিলে যায়। তো ওই জন্য এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল, কারণ এক একটা অ্যান্টিবডিতে এই জায়গাটা এক এক রকমের দেখতে হয়। আর বাদবাকি যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাকে বলা হচ্ছে ধ্রুবক অঞ্চল, মানে এটা সেম থাকে, এটা বলা হচ্ছে ধ্রুবক অঞ্চল, এটা কিন্তু সেম থাকছে। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্টিবডির অঞ্চলগুলো বুঝতে পারলাম। এটা অপরিবর্তনশীল অঞ্চল, এটা পরিবর্তনশীল অঞ্চল, এখানে সবই দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে এইভাবে কিন্তু ছবিটা আঁকতে হবে, খুব সহজ ছবি, কিচ্ছু নেই। স্কেল দিয়ে টেনে দেবে, ওয়াই আকৃতির ছবি হয়ে যাবে। দুটো ভারী চেন, দুটো হালকা চেন, এদের মধ্যে ডাইসালফাইড বন্ড আছে, একটা পরিবর্তনশীল অঞ্চল আর একটা ধ্রুবক বা অপরিবর্তনশীল অঞ্চল। ব্যাস, আমাদের অ্যান্টিবডি স্ট্রাকচার হয়ে গেল, ভীষণ ইজি। তো এটা কোন অ্যান্টিবডি স্ট্রাকচার আমরা পড়লাম? এটা আইজিজি অ্যান্টিবডি স্ট্রাকচার পড়লাম। এটাকে একটা আদর্শ অ্যান্টিবডি বলা হয়। ধরো তোমাকে প্রশ্নে বলা হলো যে একটা আদর্শ অ্যান্টিবডির চিত্র অঙ্কন করে সমস্ত অংশগুলি চিহ্নিত করো, বা কোন অংশগুলো চিহ্নিত করতে হবে নিচে লেখা থাকলো, সেগুলো দেখে কিন্তু তোমাকে চিহ্নিত করতে হবে। পারবে প্রত্যেকে? আশা করি প্রত্যেকে পারবে। চলো, তাহলে আমাদের মেন পরিচয় পর্ব শেষ। ইমিউনিটি কি? ইমিউনিটি কেন তৈরি হচ্ছে? কারণ অ্যান্টিজেন আসছে। অ্যান্টিজেন কি সেটা আমরা জেনে নিয়েছি, এবং অ্যান্টিজেনের বিরুদ্ধে কে লড়াই করছে? অ্যান্টিবডি। সেটাও কিরকম আর কত প্রকারভেদ সব আমরা জেনে নিয়েছি। তো শেষ। তাহলে এবার আসি আমরা যে ইমিউনিটি প্রসিডিওরটা হয় কিভাবে, বা ইমিউনিটি কত প্রকারের। তো মানে সিকিউরিটি গার্ড চোরকে লাঠি দিয়ে মারবে, না হাত দিয়ে মারবে, না পুলিশের হাতে তুলে দেবে, কি পদ্ধতিতে অ্যাকচুয়ালি চোরের শায়েস্তা করা হবে? তো সেই পদ্ধতিগুলোতেই আমরা চলে এসেছি যে ইমিউনিটি অ্যাকচুয়ালি কত প্রকারের, বা অনাক্রম্যতার প্রকারভেদ কত প্রকার। তো এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সহজাত আর একটা হচ্ছে অর্জিত। আমরা এর আগে প্রতিবর্ত ক্রিয়া পড়েছি না, সহজাত প্রতিবর্ত ক্রিয়া, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তো সহজাত বলতে বোঝায় জন্মের সাথে সাথে, জন্ম থেকেই যে জিনিসটা আমাদের মধ্যে থাকে সেটাকে বলি আমরা সহজাত, আর যেটা পরে অর্জন করা হয় সেটাকে বলা হয় অর্জিত। সাপোজ তুমি জন্মের সময় থেকেই, ধরো আমি একটা কাজ বলি, যে চোখে আলো পড়ছে, চোখ বন্ধ করে নিচ্ছ, এটা তোমাকে কেউ শেখায়নি। তোমার খিদে পেয়েছে, তুমি কান্নাকাটি করছো বা খাবার চাইছো, এটা কেউ তোমাকে শেখায়নি। কিন্তু হাঁটাচলা করা, এটা তোমাকে শিখতে হয়েছে। কথা বলা শিখতে হয়েছে, সাইকেল চালানো শিখতে হয়েছে। তাহলে যেগুলো শিখতে হয়েছে সেগুলো অর্জিত। বোঝা গেছে? তো আমাদের ইমিউনিটিও তাই, জন্মের সাথে সাথে আমরা কি পেয়ে যাচ্ছি? মায়ের থেকে আইজিজি অ্যান্টিবডি পেয়ে যাচ্ছি, আইজি এ অ্যান্টিবডি মাতৃদুগ্ধ থেকে পেয়ে যাচ্ছি। তারপরে সেইটুকু লড়াই নয় করে নিলাম, বাদবাকি লড়াই তো শিখতে হবে। এই যে আমরা একটা বড় লড়াই করে উঠলাম না কিছুদিন আগে, করোনা, একটা প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি হয়েছিল আমাদের দেশে। তো করোনা ভাইরাস, এই সম্পর্কে তো কারোর কোনো আইডিয়াই ছিল না, এই ভাইরাস সম্পর্কে কেউ জানতোই না, এবং এর প্রকৃতি সম্পর্কেও কেউ জানতো না। তাহলে ওর বিরুদ্ধে এই যে আমরা আজ পৃথিবীতে যতজন বেঁচে আছি, তোমরা বেঁচে আছো, আমরা বেঁচে আছি, কারণ আমরা লড়াই করতে পেরেছি ওই ভাইরাসের বিরুদ্ধে। তো এটা কি? এটা কিন্তু আমাদের অর্জিত অনাক্রম্যতা, কারণ আমরা অর্জন করেছি। আমরা জন্ম থেকে করোনা ভাইরাসের অ্যান্টিবডি ভেতরে নিয়ে জন্মাইনি কিন্তু, তাই না? তাহলে এটা এক প্রকার অর্জিত অনাক্রম্যতা, যেগুলো নতুন কোনো বিজাতীয় বস্তু আমাদের দেহে প্রবেশ করার ফলে আমাদের দেহে সেই অ্যান্টিবডিটা তৈরি হয়, সেরকম অনাক্রম্যতাকে বলি আমরা অর্জিত। তাহলে আইজিজি, আইজিএ, এই দুটো আমরা জন্ম থেকে পেয়ে যাচ্ছি। তো ওই দুটো যে রোগগুলোকে লড়াই করতে পারে, সেই রোগগুলো লড়ার যে ক্ষমতা, সেগুলোকে আমরা বলছি সহজাত অনাক্রম্যতা। আর যে জন্মের পরে ধরো তোমার পোলিও,
পোলিওর টিকা তোমাকে ছোটবেলায় নিতে হয়েছে, তাই না? পোলিওর ভ্যাকসিন খাইয়েছে প্রত্যেককে। পোলিওর ভ্যাকসিনটা খাইয়েছে কারণ আমাদের মধ্যে ওই অ্যান্টিবডিটা জন্ম থেকে তৈরি হয়নি, ওই ভ্যাকসিনটা খাওয়ানোর ফলে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাই আমরা পোলিও, আমাদের কারোর পোলিও রোগ হয়নি, তাই না? তাহলে এটা কিন্তু অর্জিত অনাক্রম্যতা। বুঝতে পারলে সহজাত আর অর্জিত কি? তাহলে আমি এখানে ডেফিনেশন কি লিখবো? ডেফিনেশন লিখবো যে অনাক্রম্যতা জন্ম থেকেই বর্তমান তাকে সহজাত অনাক্রম্যতা বলা হয়। আর অর্জিত অনাক্রম্যতা কাকে বলবো? জন্মের পর কোনো রোগ জীবাণু আক্রমণের ফলে যে অনাক্রম্যতা দেহে গড়ে ওঠে তাকে বলা হয় অর্জিত অনাক্রম্যতা। তাকে বলা হয় অর্জিত অনাক্রম্যতা। বোঝা গেল? তাহলে সহজাত জন্ম থেকে এটা তো আর আলাদা করে প্রকারভেদ নেই, তবে হ্যাঁ অর্জিত অনাক্রম্যতা কিন্তু আবার দু প্রকারের হয়ে থাকে। কিভাবে হয় চলো জেনে নিই। অর্জিত অনাক্রম্যতা কয় প্রকার? তো অর্জিত অনাক্রম্যতা দু প্রকার। কি কি? একটা হচ্ছে রসভিত্তিক আর একটা হচ্ছে কোষ ভিত্তিক। এখানে আমি ভাগটা করে দিই। একটা হচ্ছে রসভিত্তিক অনাক্রম্যতা, আর একটা হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রম্যতা। ঠিক আছে, রসভিত্তিক অনাক্রম্যতা আর কোষ ভিত্তিক অনাক্রম্যতা। তো চলো আমরা একটা একটা করে টাইপ দেখে নিই। কোষ ভিত্তিক অনাক্রম্যতা বলতে কি বোঝায়? কোষ ভিত্তিক। তো কোষ ভিত্তিক অনাক্রম্যতার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের অস্থিমজ্জায় এক ধরনের স্টেম কোষ থাকে। কি থাকে? অস্থিমজ্জা কি ম্যাম? আমাদের মাংসের হাড় দেখেছো? প্রত্যেকে চিকেন লেগ পিস খাও, মাংসের হাড়। তো মাংসের হাড়টাকে চিবো যখন, ভেতরে কি থাকে? এই ধরো হাড়, হাড়টাকে যখন চিবো ভেতরে ব্রাউন কালারের বা বাদামি রঙের একটা অংশ দেখতে পাওয়া যায় না? খাসির মাংস খেলে তো খুব ভালো করে ওটা, সেই নলির হাড়, তার মধ্যে বেশ ব্রাউন কালারের একটা অংশ থাকে, খেতে খুব জুসি, ভালো লাগে, তাই না? তো এর মধ্যে যে ব্রাউন কালারের অংশগুলো থাকে, এর মধ্যে কিন্তু বিভিন্ন কোষ রয়েছে। তো এগুলোকে বলা হচ্ছে অস্থিমজ্জা। ঠিক আছে, হাড়টাকে বলা হয় অস্থি, অস্থির ভেতরে যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় অস্থিমজ্জা। আর এই ব্রাউন কালারের যে অস্থিমজ্জা রয়েছে এর মধ্যে বেশ কিছু কোষ রয়েছে, সেই কোষগুলোকে কি বলা হয়? স্টেম কোষ বলা হয়। তাহলে অস্থিমজ্জার মধ্যে কি কোষ রয়েছে? স্টেম কোষ রয়েছে, তাই না? তো এই স্টেম কোষ কি করে? এই স্টেম কোষ আমাদের রক্তের যে বিভিন্ন উপাদান, আমরা এর আগে রক্তের উপাদান পড়েছি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলো সব কিন্তু এরাই তৈরি করে। তো আমাদের শ্বেত রক্তকণিকার মধ্যে একটা টাইপ পড়েছিলাম, মনে আছে? লিম্ফোসাইট বলে। কি কি শ্বেত রক্তকণিকা ছিল? ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। তো এই যে লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা, এই লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকাও তো স্টেম কোষ তৈরি করছে। সরি। তো এই লিম্ফোসাইট স্টেম কোষ কি কি মানে শ্বেত রক্তকণিকা তৈরি করছে? একটা হচ্ছে টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। তো এখানে আমরা পড়ছি কোষ ভিত্তিক অনাক্রম্যতা।
এই যে দুটো লিম্ফোসাইট কোষ, টি লিম্ফোসাইট কি কাজ করে? কোষ ভিত্তিক অনাক্রম্যতা করতে সাহায্য করে। আর বি লিম্ফোসাইট কি করবে? এর পরের টাইপটা রস ভিত্তিক অনাক্রম্যতা করতে সাহায্য করবে। তো টি লিম্ফোসাইট যেটা ছিল, এই টি লিম্ফোসাইট এখান থেকে উৎপন্ন তো হলো, স্টেম কোষ থেকে উৎপত্তি তো হলো, কিন্তু কাজ করার জন্য সক্ষম হলো না। এই টি কোষগুলো এখন কাজ করতে পারবে না। তাহলে কখন পারবে? তাহলে এই টি কোষগুলো রক্তের মাধ্যমে কোথায় চলে যাবে? থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি কোথায় ম্যাম? আমাদের এই যে গলার এই জায়গাটায় কি রয়েছে? থাইমাস গ্ল্যান্ড রয়েছে, ঠিক আছে? ওই থাইমাস গ্ল্যান্ডে চলে যাবে। থাইরয়েড গ্রন্থির পেছনে রয়েছে না থাইমাস গ্ল্যান্ড? তাহলে টি লিম্ফোসাইট এর পরে কোথায় চলে যাবে? গলার পাশে যেটা রয়েছে থাইমাস গ্রন্থি, থাইমাস গ্রন্থিতে গেল এবং সেখানে গিয়ে টি কোষ কি পূর্ণতা প্রাপ্তি হলো। থাইমাস গ্রন্থিতে টি কোষ পূর্ণতা প্রাপ্ত হলো। তার মানে এবার ও কাজ করার জন্য সক্ষম। তাহলে মনে রাখতে হবে টি লিম্ফোসাইট কোষ অস্থিমজ্জা স্টেম কোষ থেকে উৎপত্তি লাভ করে এবং থাইমাস গ্রন্থিতে গিয়ে পূর্ণতা প্রাপ্তি হয়। এরপর কি করবে? টি কোষ কি কাজ করে? ধরো বাইরে থেকে কোনো রোগ জীবাণু দেহে প্রবেশ করলো। রোগ জীবাণু যখন প্রবেশ করবে, এই টি কোষ কিন্তু এক রকমের নয়, এরা 4 ভাই। টি কোষ কয় প্রকার? 4 ভাই রয়েছে। কে কে? এই 4 ভাইয়ের 4 রকম নেচার। তো টি কোষের প্রকারভেদ আমি যদি এখানে লিখি, একটা রয়েছে টিএইচ, যেটাকে বলা হয় হেল্পার টি কোষ। হেল্পার টি কোষ। আর একটা টাইপ হচ্ছে টিসি, যেটাকে সাইটোটক্সিক, সাইটোটক্সিক টি কোষ বা কিলার টি কোষ বলা হয়। কিলার টি কোষ বলা হয়। আর একজন রয়েছে টিএস, সাপ্রেসার টি কোষ। সাপ্রেসার টি কোষ। আর একজন হচ্ছে মেমরি টি কোষ, টিএম, মেমরি টি কোষ। এই হচ্ছে 4 ভাই। তো 4 ভাইয়ের 4 রকম নেচার রয়েছে। কি নেচার রয়েছে? হেল্পার টি কোষ, এক কোষ মানে একটা ভাই কি করে? সবাইকে হেল্প করে, সব রকম কাজে হেল্প করতে সাহায্য করে। মানে যে কোনো কাজই আসুক না কেন, ও সবার সাথে মিলে কাজ করবে বা ও প্রথমেই কাজটা শুরু করে দেবে যাতে সবার হেল্প হয়। তো এরকম হচ্ছে হেল্পার টি কোষ। সাইটোটক্সিক টি কোষ বা কিলার টি কোষ থাকে না, একজন খুব রাগী, মাথা গরম, নিজেকে সামলাতে পারে না। তো ধরো বাইরের কেউ কিছু বললো 4 ভাইয়ের নামে বা কোনো এক ভাইয়ের নামে, তাকে মারতে চলে যাবে। মানে যত রোগ জীবাণু আসুক না কেন, তাদেরকে মারার কাজটা কে করে? কিলার টি কোষ বা সাইটোটক্সিক টি কোষ। আর একজন রয়েছে সাপ্রেসার টি কোষ। কি করে? দেখবে বড় ভাই বেশ ঠান্ডা মাথায় সবসময় ডিসিশন নেয় যে না না নিজেদের মধ্যে লড়াই করতে হবে না। ধরো নিজেদের ভাইয়ের মধ্যে কখনো লড়াই হলো, তখন বলবে না না নিজেদের মধ্যে লড়াই করতে নেই, বাইরের কেউ আসলে তখন লড়াই করবে, বাট নিজেদের মধ্যে লড়াই করবে না। তো সাপ্রেসার টি কোষ এই কাজটাই করে যে নিজের দেহে যে সমস্ত কাজ বা নিজের দেহের যে সমস্ত অ্যান্টিজেন রয়েছে তাদের যেন ক্ষতি না করে বাকি টি কোষ বা কিলার টি কোষ। তো নিজের দেহকে চিনতে এবং নিজেদের মধ্যে ইউনিটি বজায় রাখতে সাহায্য করে কে? এই সাপ্রেসার টি কোষ, খুব বুদ্ধিমান। আর একজন রয়েছে মেমরি টি কোষ, সব মনে রেখে দেয়। মানে কে আসলো, সাইটোটক্সিক কিলার কি করছে? যে আসছে মেরে দিচ্ছে, তো রাগ কমে গেল, কিন্তু কিন্তু সব মাথায় রেখে দেয় যে ওই ছেলেটা একদিন কিন্তু মেরেছিল আমার ভাইকে, তো ওকে আমি যখনই আসবে আমি দেখে নেব। তো হচ্ছে সব সময় মনে রেখে দেয়। একবার একটা অ্যান্টিজেন যদি প্রবেশ করে এবং তাকে যদি কিলার মেরে ফেলে, তো সেই অ্যান্টিজেনকে চিনে রাখার দায়িত্ব কার? মেমরি টি কোষের, যে পরে যদি আবার অ্যাটাক করে ওই অ্যান্টিজেন তখন দেখে নেওয়া যাবে। তো এই হচ্ছে 4 রকমের টি কোষ। তাহলে কি বললাম? দেহে কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে, আমি এবার পরপর সিরিজ ওয়াইজ লিখে দিই। ধরো কোষভিত্তিক অনাক্রম্যতা কিভাবে ঘটে? কোনো অ্যান্টিজেনের প্রবেশ, কোনো অ্যান্টিজেন প্রবেশ, দেহে প্রবেশ করলো,
প্রথমে কে কে এক্সাইটেড হবে? হেল্পার টি কোষ, বলেছি সবার আগে হেল্প করতে চলে আসে। তো হেল্পার টি কোষ সক্রিয় হবে, হেল্পার টি কোষ সক্রিয় হলো এবং সক্রিয় হয়ে একটা প্রোটিন তৈরি করে যার নাম হচ্ছে লিম্ফোকাইন প্রোটিন। কি প্রোটিন তৈরি করে? লিম্ফোকাইন প্রোটিন তৈরি করে। আর এই প্রোটিনটা কি করবে বলতো? বাদবাকি যে ভাইগুলো ওদেরকে জাগাবে, বাদবাকি যে কিলার, সাপ্রেসার, মেমরি ওদেরকে অ্যাক্টিভ করে দেবে। কারণ ওরা ধরো ঘুমোচ্ছে, কেউ টেরই পায়নি অ্যান্টিজেন প্রবেশ করেছে, হেল্পার টি কোষ ঠিক টের পেয়ে গেছে কিন্তু, তো লিম্ফোকাইন প্রোটিন তৈরি করে দিল, তো বাকিটা অ্যাক্টিভ হয়ে গেল। তো হেল্পার টি কোষ যেই বাকিদেরকে অ্যাক্টিভ করে দিল, তো সবার আগে মারার জন্য কে এগিয়ে আসবে? কিলার, তাই তো? তো কিলার এগিয়ে আসবে মারার জন্য। তাহলে কিলার টি কোষ অ্যান্টিজেনকে ধ্বংস করবে। কিলার টি কোষ কি করলো? অ্যান্টিজেনকে ধ্বংস করলো, এবং অ্যান্টিজেনকে ধ্বংস করার পর ব্যাপারটা তো চুকে গেল। তাহলে আর বাদ বাকি ভাই দুটো কি করছে? আর বাদ বাকি ভাই দুটো, যেমন সাপ্রেসার টি কোষ, সে সাপ্রেসার টি কোষ আমরা কি বলছি? সাপ্রেসার টি কোষ কিন্তু নিজেদের মধ্যে কোনো অ্যান্টিজেনকে ধ্বংস করতে না করে, তো ও সরাসরি কোষভিত্তিক অনাক্রম্যতায় হেল্প করলো না। কিন্তু মেমরি টি কোষ কি করে? এরপরে মেমরি টি কোষ শুধু দেখছিল কোন অ্যান্টিজেন এসছে, পরে কিন্তু তাকে দেখলে আবার চিনে যাবে। তো মেমরি টি কোষ পরবর্তীতে ওই অ্যান্টিজেন পুনরায় দেহে প্রবেশ করলে তাকে শনাক্ত করতে সাহায্য করে। এবং অনাক্রম্যতা গড়ে তোলে। ঠিক আছে? তাহলে আলটিমেটলি এইভাবে কাজটা হলো। তাহলে কোষ ভিত্তিক অনাক্রম্যতা কি হলো? দেহে অ্যান্টিজেন প্রবেশ করলো যে কোনো কোষে, হেল্পার টি কোষ অ্যাক্টিভ হয়ে গেল, হেল্পার টি কোষ অ্যাক্টিভ হয়ে লিম্ফোকাইন প্রোটিন বানালো, সেই প্রোটিন কিলার টি কোষকে অ্যাক্টিভ করে দিল, কিলার টি কোষ ওকে মেরে ফেললো, এবং মেমরি টি কোষ সব দেখে চিনে রাখলো যে পরে যদি আবার আসে তখন দেখে নেওয়া যাবে, তাই তো? আচ্ছা, তাহলে কোষ ভিত্তিক, এটাকে আমরা বলছি কোষ ভিত্তিক অনাক্রম্যতা। এবার আসি রস ভিত্তিক অনাক্রম্যতা। রস ভিত্তিক অনাক্রম্যতা কার জন্য হয়? বি লিম্ফোসাইটের জন্য হয়। আর রস ভিত্তিক অনাক্রম্যতা কোথায় হয়? আমাদের প্লাজমার মধ্যে, মানে রক্তের প্লাজমার মধ্যে হয়ে থাকে। কারণ এটা বি লিম্ফোসাইট বলেছি কোথা থেকে উৎপত্তি লাভ করে? অস্থিমজ্জার স্টেম কোষ, সেখান থেকে কি বি লিম্ফোসাইট উৎপত্তি লাভ করলো। বি লিম্ফোসাইট এর কিন্তু আর আলাদা জায়গায় গিয়ে পূর্ণতা প্রাপ্ত হতে হয় না, এখানেই হয়ে যায়। তাহলে বি লিম্ফোসাইট উৎপত্তি লাভ করে এবং এখানেই পূর্ণতা প্রাপ্ত হয়। আর তারপরে কি করছে? রক্তের প্লাজমায় চলে যাচ্ছে, মানে রক্তের মধ্যে তো ভাসমান অবস্থায় থাকে শ্বেত রক্তকণিকা, তো বি লিম্ফোসাইটও সেখানেই থাকে। তো বি লিম্ফোসাইট কেমন ভাবে থাকে? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পূর্ণতা প্রাপ্ত তো হলো, পূর্ণতা প্রাপ্ত হয়ে কি করছে? এই যে রক্তবাহ, এটা কি? রক্তবাহ। তো এর মধ্যেই তো এই বি লিম্ফোসাইট ভাসমান অবস্থায় রয়েছে। এগুলো কি? বি লিম্ফোসাইট, এগুলো বি লিম্ফোসাইট। চলো, এবার কোনো জীবাণু রক্তবাহে প্রবেশ করলো, বাইরে থেকে কোনো বিজাতীয় বস্তু রক্তবাহে প্রবেশ করলো, এগুলো হচ্ছে রক্তবাহে প্রবেশ করলো। টি কোষও কিন্তু এখানে রয়েছে। কে আছে? হেল্পার টি কোষ। বলে ও শুধু নিজের ভাইদের নয়, বাদ বাকি সবাইকে কিন্তু হেল্প করে। তো হেল্পার টি কোষ কি করবে? হেল্পার টি কোষ এখানে ফার্স্টে, এটা কি অ্যান্টিজেন? তো অ্যান্টিজেন যেই আসলো, এটা 1 নাম্বার আমি লিখলাম।
অ্যান্টিজেন আসলো, অ্যান্টিজেন আসার পর 2 নাম্বার কি ঘটবে, হেল্পার টি কোষ বি কোষকে সক্রিয় করে দেবে। হেল্পার টি কোষ বি কোষকে সক্রিয় করে দিল। এইটুকুই কাজ, যে তোর বাড়িতে চোর ঢুকছে তুই সামলা, এইটুকু তো অন্তত হেল্প করে দিল, বাদ বাকি কাজ বি করবে। যেই বি উঠে গেল যে চোর ঢুকেছে, তাহলে বি কি করবে, এবার বি সক্রিয় হওয়ার পর বি 2 রকমের কোষ তৈরি করে। একটা হচ্ছে বি প্লাজমা সেল, মানে প্লাজমা কোষ, আর একটা হচ্ছে বি মেমোরি কোষ, মেমোরি বা স্মৃতিধর বলা হয়, ঠিক আছে। তো প্লাজমা কোষ কি করবে, প্রচুর পরিমাণে অ্যান্টিবডি বানাবে, যে অ্যান্টিজেন এসছে তার বিরুদ্ধে অ্যান্টিবডি বানাবে। তাহলে বি কোষ, প্লাজমা বি কোষ কি বানালো, প্রচুর এই যে ওয়াই আকৃতির এগুলো কি অ্যান্টিবডি বানালো, অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করবে, দিয়ে অ্যান্টিজেনকে ধ্বংস করে দেবে। এটা গেল প্লাজমা কোষের কাজ। আর মেমোরির কাজ কি, মেমোরির কাজ তো তোমরা জানো, এ কি করবে, অ্যান্টিজেনকে পরবর্তীকালে পুনরায় শনাক্ত করতে সাহায্য করবে, অ্যান্টিজেনকে পুনরায় শনাক্তকরণ করে। এটা হচ্ছে মেমোরি কোষের কাজ। মেমোরি মানে স্মৃতিধর, যে মনে রাখবে, ওই অ্যান্টিজেনটাকে মনে রাখবে। তাহলে এটা 1 2, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, আর এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন এটা 5 নাম্বার হবে। কি হয় অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনে, এই ধরো অ্যান্টিজেন, এটা অ্যান্টিজেন, আর এই যে অ্যান্টিবডিগুলো একে ধ্বংস করবে, এইভাবে অ্যান্টিবডিগুলো একে ধ্বংস করবে। বোঝা গেছে? তাহলে এইভাবে যে অনাক্রম্যতা গড়ে উঠছে এটাকে বলা হয় রস ভিত্তিক অনাক্রম্যতা। তাহলে টি কোষের জন্য যে অনাক্রম্যতা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রম্যতা, বি কোষের জন্য যে অনাক্রম্যতা সৃষ্টি হলো সেটাকে আমরা বলছি রস ভিত্তিক অনাক্রম্যতা। আশা করি এইটুকু পুরো ক্লিয়ার প্রত্যেকের কাছে, কোনো ডাউটস নেই, কোনো ডাউটস থাকার কথাও নয়। তো আমাদের আজকের লাস্ট টপিক চলে আসছে আমরা, টিকার ধারণা ও ইতিহাস। টিকাকে আবিষ্কার করেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, ঠিক আছে, 1795 খ্রিস্টাব্দে। তিনি দেখলেন যে একটা রোগ হচ্ছে গুটি বসন্ত, মানে সেই সময় বসন্ত রোগের বা স্মল পক্স যেটাকে বলা হয়, এই রোগটা ব্যাপক হারে বিস্তার লাভ করলো এবং মানুষ এটার থেকে বাঁচতে পারছে না, মানে এটা চিকিৎসা বুঝতে পারছে না। তো তিনি লক্ষ্য করলেন একজন বৃদ্ধাকে, যে বৃদ্ধার হাতে এক ধরনের ফোসকা রয়েছে এবং তার কিন্তু ওই স্মল পক্স হচ্ছে না, গুটি বসন্তে সে আক্রান্ত হয়নি, বাদ বাকি সবাই তার আশেপাশে আক্রান্ত হচ্ছে, তিনি আক্রান্ত হয়নি। কেন? তার মধ্যে নিশ্চয়ই এমন কিছু পাওয়ার রয়েছে, ইমিউনিটি, যেটা প্রতিরোধ করতে পারছে ওই স্মল পক্সের ভাইরাসকে। তিনি আরো দেখলেন যে গরুর যে দুধ ধোয়াই সেখানে যে গরুর বাটে এক ধরনের ওরকম ফোসকা সেম রয়েছে এবং গরুদের ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। তো তখন তিনি সেখান থেকেই কিন্তু এই রোগের টিকা বানিয়ে ফেললেন এবং দেখা গেল যে ওই টিকা দিয়ে কিন্তু সমস্ত মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। এটাকে গো বসন্ত বলা হয়, ঠিক আছে। তো এটা করে তো তিনি সারা পৃথিবীর কাছে একদম অমর হয়ে থাকলেন। তো এটা হচ্ছে টিকা আবিষ্কারের মানে ইতিহাস। তো এখান থেকে দেখা গেল যে যে ভাইরাসের জন্য রোগটা হচ্ছে সেই ভাইরাসের মধ্যেই বা সেই জীবাণুর মধ্যেই হয়তো রোগ নিরাময়ের বস্তুও কিন্তু রয়েছে, কারণ ওর মধ্যে ওই রোগটা মানে ওই জিনটা থাকার জন্য, বা ওই জিন বললে তো তোমরা বুঝবে না, ধরো যে ভাইরাসটা, সেই ভাইরাসের মধ্যে ওই যে রোগ সৃষ্টির যে অংশটা সেটা বাদ দিয়ে বাদবাকি যে অংশগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু রোগের টিকা আবিষ্কার সম্ভব। তো এইভাবেই কিন্তু টিকা আবিষ্কার করা হয়েছে। ধরো এই যে করোনার ভ্যাকসিন তোমরা দেখেছো না, এই যে করোনার ভ্যাকসিন, তোমরা কোভ্যাক্সিন, কোভিশিল্ড দিয়েছো, তো এই ভ্যাকসিনগুলো কি থেকে তৈরি বলো তো? সেই ভাইরাস থেকেই কিন্তু তৈরি। ভাইরাসের দেহে না এক ধরনের জেনেটিক বস্তু থাকে এবং তার মধ্যে দেখা যাচ্ছে আমাদের যে ডিএনএ, জানি না এই জায়গাটা তোমরা কতটা বুঝবে, আমাদের কোষের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, এটুকু আমরা জানি, প্রত্যেকে জানি, আমরা কোষের স্ট্রাকচার পড়েছি। তো ওই যে ডিএনএর মধ্যে না খুব ছোট ছোট এক একটা জায়গা এক একটা বৈশিষ্ট্যের জন্য আমাদের দায়ী। তো ওই ডিএনএর মধ্যে ধরো একটা খুব ক্ষুদ্র অংশ যেটা ওই রোগ ঘটানোর জন্য দায়ী,
যেটার জন্য রোগটা হচ্ছে। তো যদি আমরা ওই পার্টটাকে বাদ দিয়ে দিই এবং বাদ দিয়ে বাদবাকি যে ভাইরাসটার নিজের তো ওতে কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে ভাইরাসটা রোগ প্রতিরোধ করতে সক্ষম। নিজের যেহেতু অসুবিধা হচ্ছে না, তাহলে ওই ভাইরাসটা দিয়েই, রোগের অংশটা বাদ দিয়ে বাকি ভাইরাসটা দিয়েই আমরা রোগের জীবাণু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি। তো এভাবেই কিন্তু টিকা আবিষ্কার করা হয়, ওই জীবাণু থেকেই টিকা আবিষ্কার করা হয়। তাহলে টিকার কার্যপদ্ধতি কি? যখন আমরা টিকা দেহে প্রবেশ করাবো, টিকা কি জিনিস আগে এখানে লিখে দিই। রোগের জীবাণু থেকে সৃষ্ট রাসায়নিক যা রোগ প্রতিরোধে সক্ষম, তো টিকা আমরা যখন দেহে প্রবেশ করাবো, ইনজেকশনের মাধ্যমে তোমার দেহে এই রাসায়নিকটা প্রবেশ করানো হয়ে গেল, ওর মধ্যে ভাইরাস রয়েছে। সে কি করবে, তোমার দেহে ওই ভাইরাসটাকে এমন ভাবে পাঠানো হবে যাতে ভাইরাসটা রোগ ঘটাতে পারবে না। কি করতে পারবে না? রোগ ঘটাতে পারবে না ভাইরাসটা। কিন্তু যেহেতু ওটা একটা বাইরের বস্তু, আমাদের দেহে ইমিউনিটি চলবে তো, তাহলে ভাইরাসটাকে আমরা টিকা হিসেবে এমন ভাবে তোমার দেহে পাঠালাম যে ভাইরাস খুব কমজোরি হয়ে গেছে, ওর শক্তি নেই, ওর রোগ ঘটাতে পারবে না। তো ওই ভাইরাসটাকে যখন দেহে পাঠাচ্ছি, তখন তো তোমার দেহের ইমিউন সিস্টেম বা অ্যান্টিবডি ওর বিরুদ্ধে লড়াই করতে পারবে, কারণ ওকে আমরা শক্তি কমিয়ে পাঠিয়েছি। এইবার তোমার দেহের অ্যান্টিবডিগুলো লড়াই করতে পারবে। তো তখন যখন তোমার টি কোষ ওকে মেরে ফেলবে বা বি কোষ যখন অ্যান্টিবডি বানাবে ওকে মেরে ফেলবে, মেমোরি সেলগুলো ওকে চিনে যাচ্ছে যে ওকে এইভাবে এই অ্যান্টিবডি দিয়ে মারা যেতে পারে। তখন মেমোরি সেল তখন মানে এক্ষেত্রে ওই টিকার ফলে তাদের মধ্যে সেই অ্যান্টিবডিটা তৈরি হয়ে থাকলো, এবং পরে যখন সত্যি সত্যি ওই ভাইরাস বা ব্যাকটেরিয়াটা আক্রমণ করবে শক্তিশালী, তখনও কিন্তু ওই অ্যান্টিজেন দিয়ে বা ওই অ্যান্টিবডি দিয়ে ওকে মারা সম্ভব হবে, কারণ আগে থেকেই ওকে চিনে গেছিলো, ওর দেহের গঠন সব জানা হয়ে গেছিলো। তো একটু টাইম লেগেছিল প্রথম দেখবে টিকা নিলে অনেকের জ্বর আসে। এই যে আমরা করোনার ভ্যাকসিন নিয়ে প্রত্যেকের খুব শরীর খারাপ, মানে আমারই বিশেষ করে আমি যদি বলি, সারাদিন জ্বরে উঠতে পারিনি, কারণ ওই যে ভাইরাসটা এসছে, যতই তুমি শক্তি কমিয়ে ভাইরাসটাকে পাঠাও আমার দেহে, তো ভাইরাসটাও তো আমার দেহে প্রথমে আমার অ্যান্টিবডি সেভাবে কাজ করতে পারছিল না, তাই না? ভাইরাসের বিরুদ্ধে সেভাবে কাজ করতে পারছিল না। তবে যেহেতু শক্তি কমিয়ে পাঠিয়েছে, অ্যান্টিবডি ধীরে ধীরে তাকে শনাক্ত করে, তার দেহের গঠন বৈশিষ্ট্য অবজার্ভ করে তার বিরুদ্ধে তাকে মেরে ফেলার একটা কৌশল তৈরি করলো। তো এই যে প্রথমে সময় নিয়ে তাকে মেরে ফেলার যে কৌশলটা তৈরি করলো, এরপরে যখন ওই ভাইরাসটা সত্যি ঢুকবে, তখন কিন্তু আর টাইম লাগবে না, তখন মেমোরি সেল চিনে যাবে যে এ তো আগেও এসেছিল, আমরা তখন এই অ্যান্টিবডি বানিয়েছিলাম, তাহলে এইভাবে একে মারা যেতে পারে। যেমন তোমার একটা অঙ্ক যখন নতুন করছো, অঙ্কটা পারছো না, অনেকক্ষণ টাইম লাগবে সলভ করতে, পরে তোমাকে সেম টাইপের আরেকটা অঙ্ক দেওয়া হলো, তুমি ছাট করে ফেলবে। তো এটাও হচ্ছে সেরকম। তো আমাদের মধ্যে যখন টিকা প্রথম দেওয়া হলো, আমাদের টি কোষ এবং বি কোষ তার বিরুদ্ধে কি বানাচ্ছে? তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে, এবং পরবর্তীকালে কি হয়, ওই অ্যান্টিবডিগুলো পরবর্তীতে মেমোরি কোষ ওই অ্যান্টিবডি, মেমোরি কোষ তো ওই অ্যান্টিজেনটাকে চিনে রাখছে, তার ফলে কি হচ্ছে, পরবর্তীতে ওই অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হয়। ওই জন্য ছোটবেলায় তোমাকে পোলিও রোগের ভ্যাকসিন খাওয়ানো হয়েছিল। তো ওই ভ্যাকসিনটা তোমার মধ্যে কি গিয়ে অ্যান্টিবডি বানিয়ে রেখেছে, যতই পোলিও ভাইরাস আসুক না কেন, অ্যান্টিবডি কিন্তু এটাকে মেরে ফেলতে পারবে, কারণ অ্যান্টিবডি একবার দেহে তৈরি হলে সারা জীবন ধরে থেকে যায় কিন্তু, কারণ আমাদের মেমোরি সেলগুলো সারা জীবন ধরে চিনে রাখতে সাহায্য করে। তুমি ভুলে যাবে, মেমোরি সেল ভুলবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কয়েকটা টিকার নাম আমাদের জেনে রাখতে হবে, কি কি টিকা রয়েছে এখানে। কয়েকটা ভ্যাকসিনের নাম, ডিপিটি, এটা কিসের? ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, এই রোগের ভ্যাকসিন কখন দেওয়া হয়? দেখো আমাদের দেখবে ছোটবেলা থেকে একদম 16 বছর বয়স পর্যন্ত একটা টিকাকরণ করতে হয় সবাইকে,
তো মানে শিশুটা যখন 6 সপ্তাহ তখন 1 ডোজ দিতে হয়, 1 থেকে 2 মাস অন্তর 2 ডোজ করে দেওয়া হয়, আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়, আর 12 থেকে 23 মাস পরে আরেকটা বুস্টার ডোজ দেওয়া হয়। বুস্টার ডোজ কি বলতো, ধরো এই যে 2টো ডোজ দেওয়া হলো, তারপরে বুস্টার ডোজ নিলে কি বলতো ওর অ্যাক্টিভনেসটা আজীবনকাল থেকে যায়। তো এটা গেল 3বার দেওয়া হলো, তার ফলে ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস এই রোগগুলো হয় না। বিসিজি এটা যক্ষা রোগের টিকা, এটাও সদ্যজাত শিশুদের একদম জন্মানোর সাথে সাথেই কিন্তু তাদের দেওয়া হয় 1 ডোজ, একবারই দেওয়া হয়। ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, পোলিও রোগের টিকা, কতবার দেওয়া হচ্ছে, 6 সপ্তাহে একবার, 1 থেকে 2 মাস অন্তর 3 ডোজ দেওয়া হয়, ঠিক আছে। তারপরে টাইফয়েড ভ্যাকসিন, এটাও 3 থেকে 6 বছরের মধ্যে 2 ডোজ দেওয়া হয়, 10 বছর পর একটা বুস্টার ডোজ দেওয়া হয়, 16 বছর বয়সে আর একটা নিতে হয় বুস্টার ডোজ। MMR এটা হচ্ছে হাম, মামস, রুবেলা, এই 3টের ভ্যাকসিন, 9 থেকে 12 মাসে একটা ডোজ দিতে হবে। হেপাটাইটিস বি সদ্যজাত শিশুদের 1 ডোজ দিতে হবে, 1 থেকে 2 মাস অন্তর 2 ডোজ দেওয়া হয়। আর নিউমোকক্কাল ভ্যাকসিন নিউমোনিয়া রোগের, সেটাও 6 সপ্তাহ পর একটা ডোজ, আর 1 মাস অন্তর 2টো ডোজ দিতে হবে। আর টিটেনাস টক্সয়েড, এটা তো যখন তখন নেওয়া যায়, অনেক সময় দেখবে তোমাদের কেটে ফুটকুটে গেলে টিটেনাস নিতে বলা হয়, যাতে টিটেনাস রোগ না হয়। তো 10 বছরে একটা বুস্টার ডোজ নেওয়া হয়, 16 বছরে একটা বুস্টার ডোজ, আর গর্ভাবস্থায় মায়ের টিকা 12 থেকে 36 সপ্তাহে 2 ডোজ। তো কোনটা কোন রোগের টিকা, অবশ্যই এইগুলো কিন্তু মনে রাখবে, কোনটা কোন রোগের টিকা। আচ্ছা, টিকাকরণ কেন করা হয়? টিকাকরণ এটা আমি আর লিখছি না, তোমাদের বইতেও রয়েছে। টিকাকরণ এই কারণেই করা হচ্ছে যাতে তোমাদের দেশে যত এই যে প্যান্ডেমিক রোগগুলো হয়েছে, প্যান্ডেমিক মানে দেশে সারা দেশ জুড়ে মহামারী যে রোগ সৃষ্টি হয়েছে, সেই রোগের বিরুদ্ধে লড়ার ক্ষমতা যাতে প্রত্যেকের মধ্যে তৈরি হয়, সেই রোগগুলো যাতে আর না হয়। তো টিকাকরণ এই কারণেই করা হচ্ছে, টিকার গুরুত্ব হচ্ছে টিকাকরণ করলে সেই দেহের মধ্যে একটা অনাক্রম্য ব্যবস্থা গড়ে ওঠে, সেই দেহে অ্যান্টিজেন বা ভাইরাস ব্যাকটেরিয়া যাই ঢুকুক তারা বংশ বিস্তার করতে পারে না, আর তাদের মধ্যে এই যে মেমোরি কোষ অ্যান্টিজেনদের চিনে রাখতে সাহায্য করে, তার ফলে মানে কোনো সময়ই ওই রোগগুলো আর হবে না। যেমন এই যে পোলিও, যক্ষা, এগুলো কিন্তু তোমাদের হবে না, কারণ ছোটবেলা থেকে টিকাগুলো নেওয়া রয়েছে, তাই আর হবে না। এই জন্যই টিকাকরণ করা হয়ে থাকে। আর লাস্ট এই যে পেজটাতে রয়েছে, টিকাতে ব্যবহৃত জীবাণু, মানে টিকা তৈরি করার সময় কোন কোন জীবাণু ব্যবহার করা হয় বা কেমন ভাবে ব্যবহার করা হয়। শক্তি হ্রাসপ্রাপ্ত জীবিত জীবাণু, মানে আমরা জীবিত, ধরো করোনা ভাইরাস, আমি বা করোনা বলবো না, পোলিওর ভাইরাস, তোমাদের পোলিওর যে পোলিও ভাইরাস যেটা, সেই পোলিও ভাইরাসকে জীবিতভাবেই তোমাদের দেহে ঢোকানো হচ্ছে, কিন্তু তার শরীরটাকে মানে তার শক্তিটাকে কমিয়ে দিয়ে, তার ফলে গিয়ে ও তোমার দেহে গিয়ে ভেতরে সেরকম কাজ করতে পারবে না। তো ও যখন কাজ করতে পারবে না, অ্যান্টিবডি কাজ করে দেবে, তাই না? তো এইভাবে এরকম জীবিত জীবাণু কোন কোন টিকাতে ব্যবহার করা হয়, বিসিজি, MMR, পোলিও, জলাতঙ্ক টিকা, এগুলোর ক্ষেত্রে। আরো আছে ইনফ্লুয়েঞ্জা, করোনা, এই সমস্ত কিছু। মৃত জীবাণু কোনটাতে ব্যবহার করা হয়, কলেরা ভ্যাকসিন, ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়াটার নাম। তো ওই কলেরা রোগের যে জীবাণু, ওকে কিন্তু জীবিত ঢোকানো হয় না টিকা হিসাবে, মেরে ফেলে মৃত জীবাণুটাকে ঢোকানো হয়। তারপরে টক্সয়েড, এই যে টিটেনাস, ডিপথেরিয়া রোগের যে জীবাণু, সেই টক্সয়েড প্রস্তুত করে এক ধরনের লিকুইড প্রস্তুত করা হয় নিষ্ক্রিয়, যেটা আমাদের দেহে গিয়ে কোনো মানে অ্যাক্টিভ করতে পারবে না। আর হচ্ছে জীবাণুর দেহের অংশ, মানে পুরো জীবাণুটাকে না, জীবাণুর দেহের যে অংশটা রোগ ঘটাতে পারে না সেই রকম অংশ আমরা পাঠিয়ে দিলাম। কার ক্ষেত্রে করা হয়, ভাইরাল স্পাইক দ্বারা গঠিত কোভিশিল্ড। করোনার 2 রকম ভ্যাকসিন ছিল, একটা কোভ্যাক্সিন যেটা ছিল এই যে শক্তি হ্রাসপ্রাপ্ত জীবিত জীবাণু, কোভ্যাক্সিন, আর একটা ছিল কোভিশিল্ড। কোভিশিল্ড যারা নিয়েছে, মানে দুটো ডিফারেন্ট ব্র্যান্ডের টিকা, ঠিক আছে, কেউ কোভ্যাক্সিন নিয়েছে, কেউ কোভিশিল্ড নিয়েছে। তো কোভিশিল্ডটা কি দিয়ে তৈরি ছিল, ধরো এই ভাইরাসের বাইরে না এরকম পেরেকের মতন স্পাইক প্রোটিন থাকে, এই যে এইগুলোকে বলা হয় স্পাইক প্রোটিন। এই প্রোটিনগুলো দ্বারা তৈরি টিকা। তাহলে এটা ভাইরাসের পুরো ভাইরাস না, ভাইরাসের দেহের একটা অংশ, এই ক্ষুদ্র অংশটা নিয়ে টিকা বানানো হয়েছিল, এবং সেটাকে বলা হচ্ছে এই জীবাণু দেহের অংশ নিয়ে টিকা বানানো হয়েছিল কোভিশিল্ডের ক্ষেত্রে। তো এই গেল টিকার ব্যাপার। আর কয়েকটা টিকার ফুল ফর্ম তোমাদের জেনে রাখতে হবে, যে MMR, মেসেলস, মামস, রুবেলা ভ্যাকসিন, তারপরে এই যে BCGর ফুল ফর্ম ব্যাসিলি কালমেট গোরেন ভ্যাকসিন, আর ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস ভ্যাকসিন। এই 3টের ফুল ফর্মগুলো একটু মনে রাখবে, কারণ এই ফুল ফর্মগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমরা টিকা অবধি পড়লাম, টিকাকরণ পর্যন্ত পড়লাম। আশা করি এই পুরো বিষয়টা তোমরা বেশ এনজয় করেছো, ভালো লেগেছে। তো এরপরে যে নেক্সট পার্ট আমরা সেকেন্ড পার্টে আনবো, যে কি কি রোগগুলো হচ্ছে এবং সেই রোগগুলোর
কোন জীবাণু আছে এবং সেই রোগগুলোকে কিভাবে চিকিৎসা করা যেতে পারে, সেই সমস্ত রোগ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে প্রত্যেকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের কিন্তু কমপ্লিট এডুকেশন বা কমপ্লিট যে তোমাদের প্রিপারেশন সেটা কিন্তু এখান থেকে হয়ে যাবে। কারণ কমপ্লিটলি ফ্রিতে, শুধুমাত্র এসওই বাংলায় কমপ্লিটলি ফ্রিতে ইউটিউবে তোমাদের জন্য ফুল কন্টেন্ট কিন্তু প্রোভাইড করছে, যেখান থেকে তোমরা একদম পরীক্ষায় 100-এ 100 পেতে পারো, এইটুকু গ্যারান্টি থাকছে। তো যারা যারা দেখছো অবশ্যই লাইক করবে ভিডিওটাকে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা ক্লাসে।